যদি পারো আরেকবার রিপিট দেখে নাও, আশা করি বুঝতে পেরে যাবে। সবসময় এরকম লিস্ট ডাউন করে নেবে যে কি কি দিয়েছে, যদি কি কি দিয়েছে লিস্ট ডাউন করতে পারো তাহলে দেখবে খুব সহজ মনে হবে তোমাদের অঙ্কগুলো। নেক্সট 6 নম্বর কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেন কি বলেছে? 6 নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোনটি একটি সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি? সংখ্যাগত ব্র্যাকেটে কলিগেটিভ ধর্ম, ঠিক আছে। সবার আগে যেটা তোমাদের জানতে হবে যে সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ ধর্মটা কি, ঠিক আছে। তাহলে সেটা কি বলে? এটা হচ্ছে শর্টে লিখি, এটা এমন একটা জিনিস যেটা দ্রাবকণার প্রকৃতির ওপর নির্ভর করে না, প্রকৃতির ওপর নির্ভর করে না। এটা হচ্ছে দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। কণা সংখ্যার মানে কতগুলো কণা আছে সেটার উপর নির্ভর করে, দ্রাবটা কেমন সেটা নির্ভর করে না, সংখ্যার উপর নির্ভর করে। এটা হচ্ছে সবচাইতে সহজ জিনিস, আগে এটা বুঝে নিলে এবার আমরা সহজেই বলতে পারবো কোনটা কলিগেটিভ প্রপার্টি হবে আর কোনটা কলিগেটিভ প্রপার্টি হবে না। সবার ফার্স্টে আছে হিমাঙ্ক। হিমাঙ্কটা কি সেটা বলবো, লিখতে হবে সেটা কি। হিমাঙ্ক হলো, হিমাঙ্ক জিনিসটা কি হলো একটি নির্দিষ্ট তাপমাত্রাতে যেটিতে কোনো তরল কি হয় জমে কঠিনে পরিণত হয়, কোনো তরল জমে কঠিনে পরিণত হয়, তাই তো। এটা হচ্ছে আমাদের হিমাঙ্ক। যেমন জলের হিমাঙ্ক কত সবাই আমরা জানি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার জন্য এটা কি, এটা তো দ্রাবের কণা সংখ্যার উপর ডিপেন্ড করছে না, তাই তো। এটা হচ্ছে দ্রাবের কণা সংখ্যার উপর ডিপেন্ড করছে না, তার জন্য এটা আমাদের কি, এটা কলিগেটিভ ধর্ম নয়, ঠিক আছে। এটা আমাদের উত্তর হবে না, কারণ এটা কলিগেটিভ ধর্ম হচ্ছে না, কারণ এটার জন্য আমাদের কণা সংখ্যার প্রয়োজন নেই। কণা এখানে নির্ভর করছে দ্রাবের প্রকৃতিটা কেমন, ঠিক আছে। দ্রাবের প্রকৃতি থেকে তরল হতে হবে, সেই তরলটা কঠিনে পরিণত হবে, তার জন্য কণা সংখ্যার প্রয়োজন নেই, তার জন্য এ হচ্ছে আমাদের উত্তর হবে না। নেক্সট কি বলেছে? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আপেক্ষিক অবনমন, তাহলে এটা কি? বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা কি? কোনো বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী, এটা উদ্বায়ী হবে না, ঠিক আছে। দ্রাব যোগ করলে দ্রাবকের বাষ্পচাপ কমে যায়, ঠিক আছে। এই কমে যাওয়ার অনুপাত বা আপেক্ষিক অবনমন পি নট মাইনাস পি বাই পি নট, যেটা আমরা করি। আপেক্ষিক অবনমনটা কি হয়? দ্রবণে উপস্থিত দ্রাবকের কণা সংখ্যা বা মোল ভগ্নাংশ বলতে পারি, মোল ভগ্নাংশ ওপর নির্ভর করে। তাই এটা একটা কি কলিগেটিভ প্রপার্টিস। দেখো ভালো করে, কোনো বিশুদ্ধ দ্রাবক, একটা দ্রাবক নিয়েছো লাইক জল, তার মধ্যে তুমি একটা দ্রাবক যোগ করেছো, ঠিক আছে। এবং সেই দ্রাবকের মানে জলের বাষ্পচাপটা কি হচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। যতটা নর্মালি বাষ্পচাপ হওয়ার কথা ছিল ততটা তো হবে না একটা দ্রাবক যোগ করলে, ঠিক আছে। এই কমে যাওয়ার অনুপাত মানে কতটা পরিমাণ কমে গেল, সেই অনুপাতটাকে কি বলছে? আপেক্ষিক অবনমন। মানে এটা পি নট মাইনাস পি বাই পি নট।
এবং সেটা ডিপেন্ড করে দ্রাব কণা সংখ্যার উপর, কারণ দ্রাব যত পরিমাণ যোগ করব, তাই না, দ্রাব আমি যত যোগ করব, দ্রাবকের মানে জলের কি হবে, জলের মধ্যে আমি যত পরিমাণ কণা অ্যাড করতে থাকবো বা দ্রাব অ্যাড করতে থাকবো, তত কি হবে, সেইটার অনুপাতটা কমে যাবে না ধীরে ধীরে, মানে আপেক্ষিক অবনমন ঘটতে শুরু করবে। এর জন্য তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। অবনমন কেন? কারণ যত পরিমাণ দ্রাব আমি অ্যাড করতে থাকবো, তত পরিমাণ কি হবে, আমাদের অনুপাতটা মানে আপেক্ষিক অবনমন ঘটতে থাকবে, বাষ্পচাপ ধীরে 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 কমতে থাকবে। কিন্তু এটাই যদি আমি দ্রাব অ্যাড না করতাম, তাহলে কোনো কিছু হতো না। যেহেতু দ্রাব অ্যাড করে এই জিনিসটা হয়, এবং দ্রাবের কণা সংখ্যা যত বেশি পরিমাণে অ্যাড করব, বাষ্পচাপ তত কমতে থাকবে। সেই কারণে এটা হচ্ছে কণা সংখ্যার উপর যেহেতু ডিপেন্ডেন্ট, যে যত বেশি কণা অ্যাড করবো বাষ্পচাপ কমতে থাকবে, সেজন্য আমাদের উত্তর কি হবে, এটা ট্রু। মানে এটা হচ্ছে আমাদের কি বলেছে, কোয়ালিটেটিভ ধর্ম, এটাই আমাদের সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যাগত ধর্ম, তাই আমাদের সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, নেক্সট বাকিগুলো আমরা দেখবো সেম ভাবে, স্ফুটনাঙ্ক আমরা দেখবো। এগুলো ভালো করে বুঝে নাও, কেন আমি লিখিয়ে লিখিয়ে পড়াচ্ছি, কারণ এগুলো বুঝতে হবে, কিন্তু না বুঝলে উত্তর করতে পারবে না। নেক্সট পরেরটাতে যাচ্ছি, স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক জিনিসটা কি আমরা সকলেই কম বেশি জানি, তবুও এগুলো আরো ভালো করে যতটা জানা যায় ততটাই আমরা জানবো। স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক হলো একটি নির্দিষ্ট সেম জিনিস। স্ফুটনাঙ্ক হলো একটি নির্দিষ্ট তাপমাত্রা যেটিতে কোনো তরল ফুটতে শুরু করে, ঠিক আছে। যেমন জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটি কোনো কণা সংখ্যার উপর নির্ভর করে না, কণার সংখ্যার উপর নির্ভর করে না, তাই তো। জলের স্ফুটনাঙ্ক তো 180 ডিগ্রি সেন্টিগ্রেড, তাতে আমি জল কম দিই বেশি দিই যা খুশি করতে পারি, স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি হবে। তো এটা কিন্তু কণা সংখ্যার উপর ডিপেন্ড করে না, মানে বেশি জল দিলে স্ফুটনাঙ্ক বাড়বে, কম জল দিলে স্ফুটনাঙ্ক কমবে, এরকমটা না। জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি। সো এটা কিন্তু যেহেতু কণার সংখ্যার উপর ডিপেন্ড করে না, কণার সংখ্যার উপর নির্ভর করে না, সো এটা আমাদের উত্তর নয়। উত্তর তো আমরা পেয়ে গেছি, তবু বাকিগুলো দেখবো। লাস্ট কি বলেছে, অবিশ্রবণ। অবিশ্রবণটা কি? অবিশ্রবণ হচ্ছে, আমরা সবাই জানি কম বেশি, অবিশ্রবণ একটা স্বাভাবিক ভৌত প্রক্রিয়া, ঠিক আছে, সেটা লিখছি না। এটার মেইন জিনিসটা কি, কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক স্বতঃস্ফূর্তভাবে অর্ধবেদ্য পদ্মাভেদ করে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে। এটি কোনো ধর্ম বা পরিমাপযোগ্য রাশি নয়, ঠিক আছে, রাশি নয়। তার মানে কি বুঝতে পারলাম, এখানেও সেম, যে কম ঘনত্বের থেকে কি হবে, দ্রাবকটা বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করবে, তার জন্য কণা সংখ্যার উপর ডিপেন্ড করার প্রয়োজন নেই। তাই বলছে এটি কোনো ধর্ম বা পরিমাপযোগ্য রাশি নয়, ঠিক আছে। তো কণা সংখ্যার উপর ডিপেন্ড করার কোনো ব্যাপার নেই, যার কারণে এটা ঘটবে, সো এটাও আমাদের উত্তর নয়, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 7। চলো দেখি 7 কি বলেছে। 7 বলেছে, একটি আদর্শ দ্রবণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন শর্তটি প্রযোজ্য? খুব ভালো কোশ্চেন, আর এটার কোশ্চেনের উত্তর তো আশা করি সবাই কম বেশি জানো, ঠিক আছে। কত নাম্বার কোশ্চেন? কোশ্চেন নাম্বার 7।
বাহ, আবার এই পেনটা নিয়ে নিয়েছি, এই পেনটা একটু দাগই পড়ছে না। আদর্শ দ্রবণ। আচ্ছা, এবার এই পেনটারও কালি শেষ হয়ে গেছে, একটু কালিটা আগে ভরে নিই। 7 কি বলেছে? আদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণের ক্ষেত্রে কোনটা সত্যি? ঠিক আছে, এখানে অলওয়েজ 0 হয় সবকিছু, মানে ডেল এইচ মিক্সিং 0 আর ডেল ভি মিক্সিং 0। সহজ কথায় বলতে গেলে এটার উত্তর খুব 30 সেকেন্ডের মধ্যে দিয়ে দেবো, যে এদের মধ্যে আদর্শ দ্রবণ মানে কি, এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না। সো সেই কারণে এখানে অণুগুলোর মধ্যে যেহেতু আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না, তাই সবকিছু 0 হয়। এবার তবু একটু ডিটেলসে লিখে দিই, যাদের মনে হচ্ছে একটু ডিটেলসে পড়বে তাদের জন্য, যে আদর্শ দ্রবণের একই অণুগুলির মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়াজনিত বল ও ভিন্ন অণুগুলির মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়াজনিত বল প্রায় সমান, প্রায় সমান। এছাড়া অণুগুলির আকার ও আকৃতি সদৃশ্য হওয়ায়, আকার ও আকৃতি সদৃশ হওয়ায় ওই দ্রবণ প্রস্তুতিতে গড় আন্তরাণবিক দূরত্বের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। তাই দ্রবণের আয়তন উপাদানগুলির মোট আয়তনের সমান হয়। ঠিক আছে, অর্থাৎ ডেল ভি মিক্সিং 0। ঠিক আছে, এবার আসি ডেল এইচে। আদর্শ, তারপরে একবারে লাস্টে আবার ডিটেলসে বোঝাচ্ছি, আগে লিখে নিই। দ্রবণ প্রস্তুতির সময় উপাদান অণুগুলির পরস্পরের মধ্যে ক্রিয়াশীল আন্তঃজনিত বলের কোনরূপ পরিবর্তন হয় না, সবাই যারা নোট ডাউন করছো তারা কিন্তু বুঝে নোট ডাউন করবে, যদি লাস্টে আমি আরো একবার বুঝিয়ে দেবো, তবুও তোমরা বুঝে নোট ডাউন করবে। তাই এ ধরনের দ্রবণ প্রস্তুতিতে তাপের উদ্ভব বা শোষণ হয় না। তোমরা এগুলো বই থেকেও কিন্তু পড়তে পারো, বইয়েও কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে, এইগুলোই বই থেকেই কিন্তু পড়াচ্ছি, বইয়ের বাইরে কিছু না। কিন্তু স্টুডেন্টরা কি এমন হয়ে গেছে যে বই ভালো লাগে না, নোট ভালো লাগে। স্যাররা যদি ওই লেখাটাই লিখিয়ে দেয় খুব ভালো লাগে, বা ম্যামরা যদি ওই লেখাটাই লিখিয়ে দেয় খুব ভালো লাগে, কিন্তু বই পড়তে ভালো লাগে না। সমস্ত জিনিসই কিন্তু বইয়ের কোথাও না কোথাও লেখাই আছে। হ্যাঁ, এবার কিছু কিছু জিনিস আমি লিখিয়ে দিই, বাট বেশিরভাগটাই
বই থেকেই লেখা। তো বইটা ভালো করে পড়লেই কিন্তু হয়, কিন্তু না, নোটটা বেশি ভালো লাগে, কেন আমি বুঝি না। যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেন নোট বেশি ভালো লাগে, বই বেশি ভালো লাগে না। যাদের বই বেশি ভালো লাগে তারাও কমেন্ট করো, ঠিক আছে। তাহলে কি বললাম যে আদর্শ দ্রবণের একই অণুগুলির মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়াজনিত বল ও ভিন্ন অণুগুলির মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়াজনিত বল প্রায় সমান, ঠিক আছে। এছাড়া অণুগুলির আকার এবং আকৃতি সবই সেম হবে, কারণ আদর্শ দ্রবণ, ঠিক আছে। তো সদিশ হবে, যার কারণে আন্তঃআণবিক দূরত্বর কোনো পরিবর্তন হয় না, আকার আর আকৃতি যেহেতু সমান, তাই জন্য দ্রবণের মোট আয়তনটাও কি হয়, সমান হয়। তাই জন্য ডেল ভি মিক্সিং 0 হয়, কারণ বললাম যেটা প্রত্যেকটার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সেরকম থাকে না, থাকলেও যে একই অণুগুলোর মধ্যে যা হয় ভিন্ন অণুগুলোর মধ্যেও সমানই হবে, ঠিক আছে। এবং পরেরটা কি, আদর্শ দ্রবণ প্রস্তুতির সময় উপাদানগুলির পরস্পরের মধ্যে ক্রিয়াশীল আন্তঃজনিত বলের কোনরূপ পরিবর্তন হয় না, যেটা আমি প্রথমেই বলেছি যে আদর্শ দ্রবণ যখন প্রস্তুত করা হয় তখন যে অণুগুলো নেওয়া হয় তাদের পরস্পরের মধ্যে ক্রিয়াশীল আন্তঃজনিত বলের কোনরূপ পরিবর্তন হয় না, এটাই হচ্ছে আসল লাইন, পরিবর্তন হয় না। তাই এই দ্রবণের দ্রবণ প্রস্তুতি কি হবে, কোনো তাপের উদ্ভব হবে না, শোষণও হবে না, কারণ এদের তো মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজই করছে না। তাই জন্য সলিউশন কি হবে, 0 হবে, বা ডেল ভি ডেল এইচ মিক্সিং কি হবে, 0 হবে, ফলে উষ্ণতারও কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। জিনিসটা সহজ, খুবই সহজ, কিন্তু বুঝে গেলে, না বুঝলে সবই কঠিন, ঠিক আছে। নেক্সট 8 নাম্বার কোয়েশ্চেনে যাই, চলো দেখি 8 কি বলেছে। তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে, যারা ডিটেলসে পড়তে, যারা মনে করছে এখন লিখবো না, আমার ভালো লাগছে না লিখতে, পরীক্ষার সময় পরীক্ষা দিতে গিয়ে এটা বুঝতে পারবে যে ভালো না লাগার ফলটা কি। তাই জন্য ভালো করে পড়তে হবে, স্যাররা কি পড়াচ্ছে নোট ডাউন করতে হবে, ম্যাম কি বলছে মন দিয়ে শুনতে হবে, সেগুলো কিন্তু করতেই হবে। নেক্সট 8 নাম্বার কোশ্চেন কি বলেছে, হেনরির ধ্রুবক। হেনরির ধ্রুবকটা কি, হেনরিস লটা কি, হেনরির সূত্রটা কি, P is equal to KH into X, যেখানে X হচ্ছে মোল ভগ্নাংশ, বা এটাকে দ্রাব্যতা বলেও বলা হয়েছে, দ্রাব্যতাটাকে মোল ভগ্নাংশ রূপে ধরা হয়েছে, ঠিক আছে। দ্রাব্যতাটাকে কিন্তু মোল ভগ্নাংশ রূপে ধরা হয়েছে, ঠিক আছে। KHটা কি, হেনরি ধ্রুবক, ধ্রুবক, ঠিক আছে। Pটা হচ্ছে গ্যাসের চাপ, গ্যাসের চাপ, তাই তো, Pটা হচ্ছে গ্যাসের চাপ। এবার দেখো, এবার আমি এক্সটাকে এদিকে নিয়ে আসছি, 1/x is equal to KH into 1/P, ঠিক আছে। তাহলে KH আর X এর মধ্যে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক, তাই তো। তার মানে যেখানে X এর ভ্যালু কম হবে সেখানেই KH এর ভ্যালু আমরা বেশি পাবো, তাই তো। যেখানে X এর ভ্যালু কম হবে সেখানে আমাদের KH এর ভ্যালু বেশি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক। তাহলে এবার চলো অপশনগুলো এবার পড়লেই হয়ে যাবে। অপশন এ কি বলছে, অধিক দ্রাব্য গ্যাসগুলোর ক্ষেত্রে, মানে দ্রাব্যতা বেশি মানে X এর ভ্যালু বেশি, তাহলে KH এর ভ্যালু কি হবে, কম হবে। বলছে তার ক্ষেত্রে অধিক দ্রাব্য গ্যাসগুলির ক্ষেত্রে KH এর ভ্যালু বেশি হয় না, সেটা তো নয়। অপশন বি কি বলছে, স্বল্প দ্রাব্য গ্যাসগুলির ক্ষেত্রে বেশি হয়, একদমই তাই, যেটার X এর ভ্যালু কম তার KH এর ভ্যালু কি বেশি। আর এটাই আমাদের জানতে চাইছে, এটাই আমাদের সঠিক উত্তর। বলছে হেনরির ধ্রুবক KH এর মান স্বল্প দ্রাব্য গ্যাসগুলির ক্ষেত্রে বেশি হয়, যাদের দ্রাব্যতা কম তাদের ক্ষেত্রে বেশি হয়। এমনিতেও আমরা একটা জিনিস অলরেডি পড়ে ফেলেছি যে অধিক দ্রাব্য যে গ্যাসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হেনরি সূত্র অ্যাপ্লিকেবল হয় না, এটা আমরা 2026 সালের কোশ্চেনটাতে করে ফেলেছি। দেখবে হেনরি দিয়ে একটা ছিল, তো হেনরির টপিকটা ইম্পর্টেন্ট, হেনরি দিয়ে সূত্র আসছে। আগের বার ঠিক যে টপিক থেকে প্রশ্ন হয়েছিল 26 সালে সাপ্লিমেন্টারিতে, বাবা আমি সাপ্লিমেন্টারি লিখিনি, সাপ্লিমেন্টারিতেও ঠিক সেগুলো দিয়েই কোশ্চেন হচ্ছে, ঠিক আছে। সাপ্লিমেন্টারিতেও সেইগুলো দিয়েই কোশ্চেন হচ্ছে, কিচ্ছু আলাদা হচ্ছে না, ওকে। তো নেক্সট সিটা কেন হলো না দেখে নি, চলো। সি বলেছে সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান হয় না, না, সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান হয় না, বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন গ্যাসের KH এর মান বিভিন্ন, বুঝতে পারলে, তাই জন্য ওটা ফলস। ডি কি বলেছে, গ্যাসের দ্রাব্যতা সম্পর্কিত নয়, গ্যাসের দ্রাব্যতাটা দিয়ে সূত্র, গ্যাসের দ্রাব্যতাটা দিয়ে সূত্র। আমাদের সূত্রটা কি, স্থির উষ্ণতায় তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা মানে X, স্থির উষ্ণতায় তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায়
থাকা উক্ত গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক। এটাই তো আমাদের সূত্র, মানে পি ভ্যারিজেস এক্স। কি বললাম, স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা মানে এক্স বা মোল ভগ্নাংশ, যা ইচ্ছা বলতে পারো, ঠিক আছে, মোল ভগ্নাংশ দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, যাই হোক, ডিও আমাদের উত্তর হলো না। নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 9। চলো দেখি 9 কি বলেছে।